তা শোনো, অল্প পানির মাছ বেশি পানি পড়লে লাফালাফি এবং ছটফট করে। এক বিরল ব্যর্থতার মুখে বিএনপি সরকার। বিএনপি সরকার যে কতটা ধৈর্য সরকার এখন আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিব। যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা এখন অনুতপ্ত হবেন, আক্ষেপ করবে, আহা কাকে ভোট দিলাম, কোন ধৈর্য দলকে ভোট দিলাম, অশিক্ষিত গর্ধব শ্রেণীর একটা দলকে ভোট দিলাম। বিএনপির যে সমস্ত নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক, 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসার পর বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, আন্তঃরাষ্ট্রীয় নীতি কি হবে, এ নিয়ে কিন্তু ব্যাপক বিশ্লেষণ চলতেছে এবং ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু খুবই খুশি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এক বিরল ব্যর্থতার মুখে বিএনপি সরকার। বিএনপি সরকার যে কতটা ধৈর্য সরকার এখন আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিব। যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা এখন অনুতপ্ত হবেন, আক্ষেপ করবেন, আহা কাকে ভোট দিলাম, কোন ধৈর্য দলকে ভোট দিলাম, অশিক্ষিত গর্ধব শ্রেণীর একটা দলকে ভোট দিলাম। আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার নেই আপনাদের। আমরা নিষেধ করেছিলাম। বিএনপি যে কত বড় ফাঁদে পড়েছে, তারেক রহমান অসহায় নিরুপায়, সিদ্ধান্ত নিতে পারছেন না। পর্দার অন্তরালে অনেক অনেক গল্প এবং অনেক ঘটনা আজকে আলোচনা আপনারা জানতে পারবেন, অনেকটা ফাঁস হয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির কি নির্মম পরিহাস। এই বিএনপি নামক দলটার সাথে থাকলে আপনি যে কতটা হতবাগা। বিএনপি আপনাকে জয় বাংলা করবে, আপনি বিএনপি, বিএনপি আপনাকে জয় বাংলা করবে। যেমন বাসসের এমডি বিএনপি পন্থী এক সাংবাদিক মাহবুব মোর্শেদ, তাকে বিএনপি পন্থী সাংবাদিকরাই মব করে সরিয়ে দিয়েছে। মজা না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বিএনপি অ্যাপয়েন্টেড, বিএনপি প্রেসক্রাইবড গভর্নর, মির্জা ফখরুলের খুব ক্লোজ। তাকে বিএনপির লোকজন মব করে বের করে দিয়েছে। চিন্তা করছেন যে কতটা নির্মমতা। বিএনপির হাতে বিএনপি মবের শিকার হয়। এদিকে ব্যর্থ শিলং ফেরত ভারতের ট্রেনিং প্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ইনি কি পারবেন, কোন লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এটা আমাদের বোঝা হয়ে গেছে। প্রথমেই বুঝতে পারছি ইতিহাসের অন্যতম সেরা ব্যর্থ মন্ত্রী হবেন সালাউদ্দিন আহমেদ। এমনিতেই ব্যক্তি হিসেবে বিতর্কিত, অনেক রহস্য তাকে নিয়ে আছে, যে রহস্য এখন পর্যন্ত খোলাসা হয়নি। এই সালাউদ্দিন আহমেদ বলছেন যে মব আর হবে না, মবের দিন শেষ, অথচ বিএনপি প্রতিনিয়ত মব করে, সরকারি অফিসে যে মব করে। আপনি চিন্তা করেন, পৃথিবীর যেখানে কোনোদিন মব হয় না সাধারণত, বিচার বিভাগে আদালতের বিচারকের খাস কামরা এজলাসে, সেখানে বিএনপির লোকজন মব করে বিচারককে প্রায় মারার পালা। চিন্তা করেছেন মব কত প্রকার কি? ইউনূসের আমলে কোনো মব হয় নাই, মিথ্যা মবের ট্যাগ দেওয়া হয়েছে, জনগণের প্রতিরোধকে মব বলা হয়েছে। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মব। আপনি মবের সংজ্ঞা বুঝেন? কোন বিচারকের খাস কামরার ভিতরে সবকিছু ভেঙে চুরে চুরমার করে ফেলেছে, এটা শুনেছেন ইউনূসের আমলে? নেভার। ইউনূসের আমলে জাস্ট পতিত ফেসিবাদী শক্তিকে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, জনগণ এটা করেছে। কারা করেছে এটা আইডেন্টিফাই। আর এখানে মব করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপি অ্যাপয়েন্টেড, তাকে সরানোর একটা প্রক্রিয়া আছে। মব করতে হবে কেন? মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টাকে বের করে দিয়েছে বিএনপির সন্ত্রাসী কর্মকর্তারা, মব বাস কর্মকর্তারা। এখন এই জায়গায় অনেক মজার ঘটনা আছে। এখন মব করে সরিয়ে দিয়ে দেখেন এই মবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। গভর্নর একজন নিয়োগ করেছে, তাকে মোস্তাকুর রহমান নামের এক ধৈর্যকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। যেটা বাংলাদেশের জন্য লজ্জা যে আমরা কোন দেশে বাস করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন অশিক্ষিত টাইপের লোক। এখানে অশিক্ষিত মিন্স বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য যে ধরনের একাডেমিক এক্সিলেন্সে থাকা দরকার তার কিছু নেই। তিনি কে? একজন গার্মেন্টস ব্যবসায়ী, সোয়েটার ব্যবসায়ী, একজন সোয়েটার ব্যবসায়ী, একজন ব্যবসায়ী যার কোনো একাডেমিক এক্সিলেন্সি নাই, তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হবেন না কেন? যে দেশের প্রধানমন্ত্রী ইন্টার পাস, মন্ত্রী এসএসসি পাস, মেয়র 8 পাস, সে দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো সোয়েটার ব্যবসায়ী হবেই। লজ্জাই বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাসে এরকম ধৈর্য কোনো গভর্নর ইতিহাসে কখনো আসে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আওয়ামী আমলে যারা হয়েছে, সেই আতিউর রহমান থেকে শুরু করে কাহসানিস মঞ্চে, আরো বিএনপি আমলে আগে সালাউদ্দিন আহমেদ ছিল, আর কত লোকজন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বা উচ্চ পর্যায়ের একাডেমিক এবং প্রফেশনাল এক্সিলেন্সি আছে, এরকম লোকজনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়। অর্থমন্ত্রী চাইতে অনেক বেশি শিক্ষিত হওয়া দরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বিএনপির লোকজন এখন হাহুতাশ করছে, তারাও লজ্জা পাচ্ছে। ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম এখন লজ্জা পাচ্ছে। তিনি বলছেন যে জামাতের অর্থমন্ত্রী কে হবে? এখন বিএনপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পায় না। আর বিএনপির অর্থমন্ত্রী কে? কে অর্থমন্ত্রী? কি অর্থনীতি বুঝেন? অভিজ্ঞতা কি তার? 2জন মন্ত্রণালয়ে 2জনকে দেওয়া হয়েছে। একজন বামপন্থী, জোনায়েদ সাকি বামপন্থী, সে কি মুক্তবাজার অর্থনীতি রাখবে না কি করবে, না মার্ক্সবাদ কায়েম করবে? একজন বামপন্থীকে অর্থ প্রতিমন্ত্রী বানিয়েছে। আর অর্থমন্ত্রী যিনি বানিয়েছেন, যিনি জীবনে অর্থ মন্ত্রণালয়ের ধারে কাছে পারেনি, বাণিজ্য মন্ত্রণালয় চালানোর দায়িত্ব অভিজ্ঞতা আছে, এবং তারা চরম বিতর্কিত। তাহলে বুঝেন যে বিএনপি সরকারটা কতটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, কতটা অযোগ্য একটা সরকার। এই সরকারকে ভারত ডিপেস্টের যতদিন চায় ততদিন রাখবে, যখন মন চাইবে তখন ফেলে দিবে। এই সরকারের নিজস্বতা বলতে কিছু নাই। এখন এবার আসেন আসল কথায়। তারেক রহমান কি বুঝেন না যেখানে একজন যোগ্য লোক নিয়োগ দেওয়া দরকার? কেনই বা বিএনপি অ্যাপয়েন্টেড বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে মব হয়? কেনই বা এরকম একজন ধৈর্যকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়? আবার কেনই বা
21শে ফেব্রুয়ারিতে তারেক রহমান চুপ্পুকে এড়িয়ে চলেছেন, রাষ্ট্রীয় প্রোটোকল মানেন নাই। রাষ্ট্রীয় প্রোটোকল হচ্ছে কোথাও যদি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনে যান, আগে প্রধানমন্ত্রী যাবেন, তারপরে প্রেসিডেন্টকে রিসিভ করবেন, তারপরে প্রেসিডেন্টকে বিদায় দেওয়ার পর প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু 21শে ফেব্রুয়ারিতে চুপ্পুর সাথে দেখাই করেন নাই প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই পিলখানা ট্রাজেডির যে ঘটনায় সামরিক কবরস্থানে, সেখানে চুপ্পুকে স্যার প্রায় পারলে আব্বা আব্বা বলেছেন। কেন? এগুলো সব একই সূত্রের কথা। এবার আসেন, এই আহসানিস মনসুর, যাকে মত করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক গভর্নর, তিনি এসালমের ব্যাংকগুলো কার্যত খেয়ে দিয়েছেন, এসালমের ব্যাংকগুলো একীভূত করেছেন। এইটা হচ্ছে আসল ক্ষোভ। এই জন্য এসালম পন্থীরা, এসালম গ্রুপের লোকজন এসালমের টাকা খেয়ে এই ব্যাংকের গভর্নরকে মত করে বের করে দেওয়া হয়েছে, এবং যাকে গভর্নর বানানো হয়েছে তিনি এসালমের লোক। বুঝতে পারছেন এর নেপথ্যে কি? অবাক হয়েছেন না? এর মানে এই সরকার, বিএনপি সরকার কি আসলে কোনো বিএনপি সরকার না এসালমের সরকার? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় এসালম, এবং আগের গভর্নরকে সরিয়ে দেয় তাও কারা? এসালম। এবং এই চুপ্পুকে বিএনপি এভাবে আব্বা আব্বা বলে, এই চুপ্পুকে তিনিও এসালমের লোক। তাহলে এসালমের ফাঁদে পড়েছে, ভারতের ফাঁদে পড়েছে বিএনপি সরকার। বুঝতে পারছেন? এটা আগেই পড়েছে। 5 আগস্টের পরে যুব দলের সভাপতি সেক্রেটারি এসালমের কাছ থেকে 200 কোটি টাকা খেয়েছে। তাহলে এই হচ্ছে সরকার, দর্শক। বুঝতে পারছেন? কিন্তু মিডিয়াগুলো কতটা দালাল। এখন মব লেখে না, বলে বিক্ষোভের মুখে, প্রতিবাদের মুখে। এনসিপির ছেলেরা করলে ওইটা মব, আর বিএনপি করলে ওইটা বিক্ষোভ, ধান্দাবাজির জায়গা পাও না। কিন্তু জনগণ এটাকে মব হিসাবে দেখেছে, বিএনপির লোকজন অনেকে মব হিসাবে বলছে। তো দর্শক, এই যে খেলাটা আপনারা দেখছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চুপ্পুকে নিয়ে ঘটনা, নতুন গভর্নর, এক ধৈর্য লোক গভর্নর হয়, এগুলো সব এসালমের খেলা। তো এসালমের ফাঁদে পড়ে হাসিনা পালিয়েছে, আর আবার এসালমের ফাঁদে পড়ে আমার মনে হয় বিএনপিও জয় বাংলা হবে। বিএনপির যে সমস্ত নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকের ভিডিওটা অন্য একটা বিষয় নিয়ে তৈরি করার জন্য তথ্যপাত্র সংগ্রহ করেছিলাম, কিন্তু দিন শেষে দেখলাম 4টি বিষয় আজকে এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবহিত করা দরকার। আমি আমার ভিউ অফ পয়েন্ট থেকে যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে সারাদিনে যে 4টি বিষয় সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে 5 আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ, এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে, পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন, সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দী করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেনজি আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষামাজা করে, রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেওয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3তে যেটা ছিল, গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে?
বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণঅভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই তিনটি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। চতুর্থ নম্বরটা আমি পরে আসছি। এই যে তিনটি কাজ করা হলো সেটা আরেকটু বলে নেই। এই তিনটি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো, একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপি কে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করতো, এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগ-বাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটির ব্যবস্থা আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মার তো শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। আর আপনারা একটা জিনিস দেখেছেন, মনে করেন যে 91 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত একটু মিলান তো, একদল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোনো নেতা মার খেয়েছে? না, মার খায় নাই তো ভাই, কোনো নেতা মার খায় নাই। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা যেমন রাতের অন্ধকারে কর্মীদেরকে না জানিয়ে, শেখ হাসিনা তার কর্মী বাহিনীদেরকে কোনো কিছু না জানিয়ে তিনি একা একা পালিয়ে চলে গেছেন না, তারপরে আস্তে আস্তে সময় বুঝে তার অন্যান্য নেতারাও চলে গেছে, কর্মীগুলো এখন এখানে মার খাচ্ছে। এই কাণ্ডটাই ঘটবে। আওয়ামী লীগ যখন মার শুরু করবে বা প্রচন্ড একটা আন্দোলন হবে, তীব্র আন্দোলনের মুখে বিএনপি যখন সরকার কলাপস করবে, খসে পড়বে, তখন তো অন্যরা আর কেউ সহযোগিতা করবে না। কারণ এই যে গাদ্দারি, এই গাদ্দারির কারণে অন্য কেউ আর তখন সহযোগিতা করবে না। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। তখন কি হবে? নেতাগুলো সব চলে যাবে, কিন্তু রাতের অন্ধকারে সব পালিয়ে চলে যাবে। কারণ তারা এই যে বিএনপির যে সমস্ত ছোট ছোট নেতারা, আপনারা নেতাকর্মীরা 2-4 পয়সা চাঁদাবাজি করে দুর্নাম কামাচ্ছেন, তো এই 2-4 পয়সা চাঁদাবাজি করে তারা আপনি বিদেশে সম্পদ করতে পারবেন না, বাড়ি গাড়ি কিনতে পারবেন না। এখানে চাঁদাবাজি হবে, লুটপাট হবে, নেতারা করবে। নেতারা এমন লুটপাট করবে যে তারা যদি বছরের পর বছর বেগমপাড়ায় গিয়ে থাকে, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে যদি বছরের পর বছর থাকে, তাতেও তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার আপনার মতো যারা এই সুটকে পাতি নেতা আছি, তারা কিন্তু দেশ থেকে পালাতে পারবো না ভাই। যখন পারবো না তখন কি অবস্থা হবে এবার একটু চিন্তা করতে পেরেছেন? সবশেষে বলি যে বিএনপি তাহলে এই যে কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো করছে কারণ তারা ক্ষমতায় আসার আগে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হয়েছে যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন বিএনপির সমস্ত নেতারা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো রহিত করবে, মামলাগুলো সব প্রত্যাহার করে নেবে। এই মর্মে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে এনে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি। সেইটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটলো আজকে নতুন চিফ প্রসিকিউটরের মুখে, এবং সেটাই হতে যাচ্ছে। তাহলে এটা তো তাদের নির্বাচনী অলিখিত প্রতিশ্রুতি, ওয়াদা। সেই ওয়াদা তাদের পালন করতে হবে না? এই ওয়াদাটা কোথায় করে এসেছে? এই ওয়াদাটা করে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভালকে ওই যে কাঁটাতারের বেড়ার ওপারের যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সে দেশের বাণিজ্য মন্ত্রী না এসে, ব্যবসা বাণিজ্যের কথা তারা না পেরে, সর্বপ্রথম তারা পেরেছে কি? এখানে নিরাপত্তার বিষয়টি তারা এখানে উপস্থাপন করেছে। তার মানে বুঝতে পারছেন? সুতরাং ওইখান থেকে যে ডক্ট্রিন আসছে, সেই ডক্ট্রিন অনুযায়ী একজনকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং জুলাই যোদ্ধাদেরকে, 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সমূলে বিনাশ করার জন্য যা যা করা দরকার সেই প্ল্যান দিচ্ছে যে এই করো, আর ঠিক সেটিই করা হচ্ছে। অতএব সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না, আসছে আওয়ামী লীগ। সর্বশেষ যে ঘটনাটার নিন্দা জানিয়ে শেষ করব, পিলখানায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদদের কবর জিয়ারত করতে গেছেন, সেখানে যাকে নিয়ে গিয়েছেন তার হাত দিয়ে এই পিলখানা সংগঠিত হয়েছিল। সে ছিল আওয়ামী লীগের একনিষ্ঠ খাদেম। পিলখানার এই হত্যাকাণ্ডের রায়, বিচার, তদন্ত সবকিছু বাধাগ্রস্ত করার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যা এই রাষ্ট্রপতি করে নেই।
যাদের হাতে পিলখানার রক্তের দাগ লেগে আছে, রক্ত লেগে আছে, সেই তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী গেলেন পিলখানা সফরে। এর চেয়ে বড় নিন্দার বিষয় আর কিছু হতে পারে বলে আমাদের জানা নেই। দর্শক, 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসার পর বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, আন্তঃরাষ্ট্রীয় নীতি কি হবে, এ নিয়ে কিন্তু ব্যাপক বিশ্লেষণ চলতেছে এবং ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু খুবই খুশি এবং তারা তারেক রহমানকে ওয়েলকাম করেছে। ইউনূসের আমলে ঝিমিয়ে পড়া দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যেতে তারা কাজ করতেছেন। ইতিমধ্যে কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে এবং সম্পর্ক এগুচ্ছে। এরপরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পুর একটি ভয়ঙ্কর ইন্টারভিউ কালের কণ্ঠ পত্রিকায়, যেখানে ডক্টর ইউনূস সরকারের এবং ডক্টর ইউনূসের ব্যাপক সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন এবং তাকে গৃহবন্দী করা হয়েছে, মানে এরকম নানা ধরনের অভিযোগ। এবং যেই কাজটা কখনোই ডক্টর ইউনূস করেননি সেটা হচ্ছে যে যেই হাসিনা সরকার অবৈধভাবে 15টা বছর ক্ষমতায় ছিল, তার অন্যতম সহযোগী এই রাষ্ট্রপতি চুপ্পু, যিনি দুদক কমিশনার থাকা অবস্থায় বেগম জিয়াকে, তারেক রহমানকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়েছেন। এমনকি তিনি বেগম জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন এবং নানাভাবে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে সহায়তা করেছেন। এমনকি 111 সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল দুর্নীতির মামলা ছিল সেই সব মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আপনারা এও জানেন যে ডক্টর ইউনূস যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি চুপ্পুর সঙ্গে কোথাও যাননি, কিন্তু সেই রীতি ভঙ্গ করেছেন তারেক রহমান। তিনি আজকে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সামরিক অফিসার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান কি সেই রাষ্ট্রপতি চুপ্পুকেই তার পুরো মেয়াদ শেষ করতে দিবেন? এবং যদি দিবেনই তাহলে কার ইঙ্গিতে দিবেন, কার নির্দেশে দিবেন? কি চায় তারেক রহমান সরকার? এবং এর ভিতরে নতুন খবর যে এই জুলাই আন্দোলনে যে পুলিশ হত্যা হয়েছে, আওয়ামী লীগ দাবি করে 3,000 3,500 পুলিশ মারা গেছে, কিন্তু ইউনূস সরকার দাবি করতেছে যে পুলিশ মারা গেছে মাত্র 43 জন। এবং এই 43 জন পুলিশই হোক বা বেশি হোক বা কমই হোক, এইসব পুলিশরা যে ছাত্র জনতার আক্রোশে শিকার হয়ে মারা গিয়েছে এটা তো কোনো সন্দেহ নেই, তাই না? এবং একটা যুক্তি আছে যে যেই পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারতেছে, হ্যাঁ, সেই পুলিশকে যখন জনগণ হাতে পায় তখন তো ছেড়ে দেওয়ার কথা না, কারণ তো ওই প্রতিহিংসা তো জ্বলছে, যুদ্ধ তো, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু প্রায় 200 থেকে 250 পুলিশ মারা গেছে, কারণ ওই পুলিশরা মুক্তিযোদ্ধাদের মেরে ফেলতো। এখন মুক্তিযোদ্ধারা সুযোগ পেয়েছে, ওই পুলিশকে মেরে ফেলেছে। এরকম হয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই ধরনের বিপ্লবের পরে, সংগ্রামের পরে যারা জয়লাভ করে তারাই পরাজিতদের বিচার করে। সেটা ফরাসি বিপ্লব বলেন, ইরানের বিপ্লব বলেন, বা যে সিরিয়াতে তো এই যে সারা তিনি জয়লাভ করার পরে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে অন্তত 35 জনকে ইনস্ট্যান্ট ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে তো হিসাবে কিছুই হয় নাই। আওয়ামী লীগ নেতারা বহাল তবিয়তে আছে, কেউ কেউ আমেরিকা আছে, কেউ ইংল্যান্ড আছে, কেউ ভারতে আছে, সবাই খুব ভালোভাবেই আছে। যারা জেলে আছে তারাও বাসার খাবার খাচ্ছে, টেলিভিশন দেখছে, জেলের ভিতরে এসি লাগিয়েছে। এখন তারেক রহমান সরকার আসছে, এখন তারা জেল থেকে মুক্তি আশা করতেছেন। হ্যাঁ, তো ইউনূস সরকার করেছিল কি? ইউনূস সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে তারা এই জুলাই বিপ্লবে যেই সকল ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে একটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন, যাতে এই ছাত্র জনতার বিরুদ্ধে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ আনতে না পারে। এই গত 15 জানুয়ারির খবর, সেখানে বলা হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে। এই খবর জানিয়েছেন আসিফ নজরুল। এখন সমালোচনা আছে যে আসলে এই দায় মুক্তি দেওয়া উচিত হয়েছে কিনা, কিন্তু দর্শক, বাংলাদেশে তো দায় মুক্তির ইতিহাস আছে। আমি যদি দেখাই বিবিসি থেকে যে বাংলাদেশে এর আগে অন্তত 3 বার আইন এবং অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর রাজনীতির বাইরেও কিন্তু 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে দায় মুক্তি দেওয়া হয়। এছাড়াও শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সবার আমলেই কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে কোনোটি আর কার্যকর থাকেনি। যেমন শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে দায় মুক্তি দিয়েছিলেন, আবার জিয়াউর রহমান 1979 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার করা যাবে না, তাদেরকে দায় মুক্তি দিয়েছিলেন। তৃতীয়বার বেগম জিয়া গতবার যখন ক্ষমতায় ছিলেন তখন অপারেশন ক্লিন হার্ট করে অনেককে মেরেছিলেন, তাদেরকে দায় মুক্তি দিয়েছিলেন। তো ইউনূস সরকারের দাবি ছিল যে এই জুলাই যোদ্ধারা তারা যদি পুলিশ মেরেও থাকে, সেই সময় যে সহিংসতা হয়েছে, যে যুদ্ধ হয়েছে, পুলিশরা যেভাবে নির্বিচারে গুলি করে জনগণকে মেরেছে, সুতরাং সেই সময় হয়তো এই গণ্ডগোলের ভিতরে কিছু পুলিশ মারা গিয়ে থাকতে পারে। ইউনূস সরকার বলেছিল যে জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, তাই অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। কিন্তু দর্শক, নতুন নিউজ হলো দেশ রূপান্তরের খবর যে পুলিশ হত্যা মামলাও আবার পুনরুজ্জীবিত করা হবে। যে 43 জন পুলিশের মৃত্যুর খবর আমরা জানি, 43 জন নাকি আরো বেশি, এটা নিয়ে তদন্ত হবে এবং কারা কারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত সেটাও তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। তার মানে কি ফেসে যাবেন অসংখ্য জুলাই যোদ্ধারা, ফেসে যাবেন অসংখ্য জনতা? এই খবর হচ্ছে দেশ রূপান্তরের। আমি খবরটা একটু সংক্ষেপে পড়ি, তারপর আমি বিশ্লেষণ করব। সেখানে লিখেছে যে 2024 সালে ছাত্র জনতা আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল যে 44 জনকে হত্যা করা হয়েছে,
পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ, তাদের মতে নিহতের সংখ্যা আরো বেশি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্তের দাবি উঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন বিএনপি সরকার ক্ষমতা আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনা হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সূত্র বলেছে যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনায় মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও ইউনূস সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগের এবং পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছিলেন, যে ভবিষ্যতে যদি কোনো নতুন সরকার আসে তাদের কাছে এভিডেন্স দিবেন। কিন্তু ইউনূস সরকার সবুজ সংকেত না দেওয়ায় পুলিশ হেডকোয়ার্টার তদন্ত কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেওয়াল গেট ভেঙে পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকেও। তবে পুলিশের স্থাপনায় হামলা, আগুন এবং পুলিশ সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে সরকার থেকে। এখন পুলিশ স্থাপনায় হামলা, আগুন এবং সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আলামত থাকার পরও ইউনূস সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকেছিল। এবং তিনি বলেন যে পুলিশ হত্যার মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তদন্ত অবশ্যই হবে। এবং ওই পুলিশ সদস্য আরো বলেন যে কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গিয়েছে তাদের ধরতে বিশেষ অভিযানও চলবে এবং ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে। এবং যারা পুলিশ হত্যায় সরাসরি যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং দেশ রূপান্তরকে পুলিশ জানান যে ছাত্র জনতার অভ্যুত্থানের আগে এবং পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা থানা ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে এবং লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি ইত্যাদি। এবং এ নিয়ে পুলিশের ভিতরে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ। তবে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ হেডকোয়ার্টারে। বার্তায় বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা এবং নিহতের ঘটনার তদন্ত করতে হবে। এবং অলরেডি এই পুলিশ হত্যা তদন্ত নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত থানা স্থাপনার বাইরে, ভেতরে, আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং অলরেডি কিছু ছাত্র জনতাকে চিহ্নিত করা হয়েছে যারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত। ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককেও এবং মামলার বাদী পুলিশ নিজেই। পুলিশের কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন যে পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনায় আরো মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, মানে ফৌজদারি মামলা কিন্তু তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানায় লুটপাটের ঘটনার তদন্ত হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। থানায় ট্রাফিক অফিস এবং বক্সে হামলা চালিয়ে এসি, কম্পিউটার, চেয়ার টেবিল লুট করা হয়, অনেক স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়, লুট করা হয় পুলিশের আগ্নেয়াস্ত্র। এবং দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জের এনায়াতপুর থানায় কিন্তু 13 পুলিশ একসঙ্গে মারা যান। ঢাকা মহানগর পুলিশের যে 50টি থানা আছে এর ভিতরে 21টি থানা সহ 216টি পুলিশ বক্স স্থাপনা সহ সব জায়গায় ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়, 13টি থানায় আগুন দেওয়া হয়, পুলিশকে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের টহল গাড়ি। এসব ঘটনায় মামলা হয়নি, তদন্ত শুরু হয়নি। নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে আশেপাশে সকল সিসি ক্যামেরা শনাক্ত করা হচ্ছে এবং শিক্ষার্থী ও নিরীহ লোকদের হত্যা করার বিষয়ে মামলা হয়েছে। তবে বেশিরভাগ মামলাই নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে, আমরা তদন্ত করতেছি। এবং ডিএমপির কয়েকজন যে সাবেক থানার ওসি যারা ওই সময় কর্মরত ছিলেন তারা বলতেছেন যে আন্দোলনের সময় আমরা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছি। আমরা বলেছি সাধারণ শিক্ষার্থী এবং লোকজন আন্দোলন করছে, তাদের উপর গুলি করা ঠিক হবে না। এসব বলার পরও আমাদের উপরের বসেরা আমাদের কথা রাখেনি। আমরা আন্দোলনকারীদের উপর গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছি এবং জনগণ বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেছে। কিন্তু গুলি করে যে মারছে অনেকেরা কিন্তু বলতেছেন সে বলে যে এরপর তারা থানায় আগুন ধরিয়ে দেয়, আমরা টিকতে না পেরে পুলিশের পোশাক খুলে পালিয়ে যাই, যারা পারতে পারেননি তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু এই ঘটনার আগে কিন্তু এই পুলিশ গুলি চালিয়ে অন্ততপক্ষে 30-32 জনকে হত্যা করেছে যাত্রাবাড়ি যে ঘটনাটা, এটা কিন্তু বলতেছে না তারা। হ্যাঁ, এখন বলতেছে যে শিক্ষার্থী, নিরীহ লোকজন সহ যাদের হত্যা করা হয়েছে তাদের জন্য দায়ীদেরও আইনের আওতায় আনা হোক। এখন এই আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে যে হামলা, গুলি চালিয়েছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী তো নিজেরাও, তাই না? ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ এরাই আসলে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এদের বিরুদ্ধে 2000-এরও বেশি মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে 612টা, এটা ইউনূস সরকার করেছে আর কি। এক একজন পুলিশের বিরুদ্ধে গড়ে 100-এর বেশি মামলা হয়েছে থানা এবং আদালতে। 1168 পুলিশকে আসামি করা হয়েছে এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই তদন্তগুলো করতেছে। 68টা মামলা তদন্ত করতেছে পিবিআই এবং যার মধ্যে আসামি হচ্ছে 99 জন পুলিশ কর্মকর্তা। আসামি তালিকায় সাবেক আইজিপি মামুন থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যায়ের পুলিশও আছে। কিন্তু তদন্ত করতে গিয়ে অনেকেই আসলে মিল পাচ্ছেন না, মানে তারা যেসব পুলিশদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেসব পুলিশ যারা দায়ী এ বিষয়ে কোনো অভিযোগ পাচ্ছেন না। দর্শক, এই হচ্ছে অবস্থা। শেখ হাসিনার নির্দেশে যেসব ছাত্রলীগ, যুবলীগ গুলি করে এই ছাত্র জনতাকে হত্যা করেছে তারা বেশিরভাগই বিদেশে বহাল তবিয়তে আছে, ভারতে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, অন্যান্য দেশে খুব আরামে আছে। যারা জেলে আছে তারাও আরামে আছে।
আর পুলিশের বেশিরভাগ কিন্তু পালিয়ে গিয়েছে। হারুন বিপ্লব সহ যে বড় বড় পুলিশ কর্মকর্তারা বেশিরভাগই পালিয়ে গেছে। যারা আছে সেই পুলিশ প্রধান মামুনকে রাজসাক্ষী করা হয়েছে, আরো অন্যান্য পুলিশকেও নাকি ছেড়ে দেওয়া হবে রাজসাক্ষীর বিনিময়ে। তার মানে এই যে পুলিশরা গুলি করে 1,500 মানুষ মারলো, 20,000কে পঙ্গু করলো, এগুলোর বিচার আসলে খুব সামান্যই হয়তো হতেও পারে, না হতে পারে, জানি না। আমি ইউনূস সরকার চলে গিয়েছে, তার সরকার আসছে, এখন কি হয় আমি জানি না। কিন্তু এগুলো না হলেও এখন যে 43 জন পুলিশ মারা গেল, এটার বিচার কিন্তু সরকার শুরু করতেছে। হ্যাঁ, এখন এই যে নতুন সরকার আসলো, জুলাই সনদে ভোট জিতার পরেও তারা শপথ নিল না। একটু আগে দেখলাম 27 জন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাকে একযোগে বদলি করলো। এখন আবার এই পুলিশ হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা করা হবে, তাদেরকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার আসলে কি চায়?